আচ্ছা, আমি যদি এই ছবিটাকে ওপেন করি দেখি, মানে ক্লিক দিলে তো ওপেন হওয়ার কথা। হ্যাঁ, ওপেন হয়ে গেছে ছবিটা। তো এখন দাদার যেটা সমস্যা ছিল সেইটা হইছে, সমস্যা নাই। দাদার হলো এই যে প্যাটার্ন স্ট্যাম্পে এইখানে প্যাটার্ন ইম্পোর্ট দেওয়াতে সমস্যা ছিল, তাই না? এই সেটিংয়ে ক্লিক করলে এইখান থেকে ইম্পোর্ট প্যাটার্নে যাইতে হয়। ইম্পোর্ট প্যাটার্নে গেলে এইখানে ক্লিক করতে হবে। আপনি হয়তো এইখানে ক্লিক করেন নাই, জাস্ট এই পর্যন্ত আসছে আপনার। এইখানে ক্লিক কইরা দেন কন্ট্রোল সি, এই যে সিলেক্ট থাকা অবস্থায় এমন ব্লু কালার হবে, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি দ্বারা কপি কইরা দেন আপনি যদি এইখানে ফাইল ম্যানেজারে আসেন, আইসা আবার এই যে দিস পিসিতে যদি যান বা যে কোনো জায়গায় যান, এই যে উপরে যেই লাইনটা এইখানে, তো এই যে যেই পাথের যে লাইনটা এইখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে ইন্টার দিলে এইটা ওই জায়গায় চলে যাইব। বুঝাইতে পারছি দাদা? এইভাবে কইরাই। তো যাই হোক, এইটা আপনাদের তেমনভাবে দরকার হবে না টি শার্ট ডিজাইনের জন্য। গ্রাফিক্সের ক্ষেত্রে এটা তেমনভাবে লাগে না, হঠাৎ লাগতে পারে। তো এই ক্ষেত্রে ইব্রাহিম এটা বুঝলেই হলো। তা যাই হোক, এইখানে আমরা এই যে ইরেজ টুলটা কি জানি, ইরেজ টুলটা দ্বারা ধরেন আমি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি যে কোনো জায়গায় এটা ইরেজ করে ফেলতে পারি। এটা কি ইরেজ হয়ে গেছে না? এই যে ইরেজ হয়ে গেছে না, সাদা হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে। তো আমাদের এই যেই আমরা যখন ফটোশপে কোথাও ফটোশপে যখন আমরা নেই, মানে কোনো একটা ফাইল নেই, তখন ওইটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যায়। এটা কি সাদা হবে না কালো হবে না কালার হবে নাকি ট্রান্সপারেন্ট হবে। তখন যদি আমরা সাদা দেই, তো এই ক্ষেত্রে আমরা যখন ইরেজার টুল ইউজ করে ইরেজ করব তখন সাদা হবে, আর যদি এই ট্রান্সপারেন্ট দেই তাহলে ট্রান্সপারেন্ট শো করবে। বুঝতে পারলাম? এটা গেল ইরেজার টুলের ব্যাপার। তার ব্যাকগ্রাউন্ড ইরেজার এটা যদি আমি দেই এইখানে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়া একেবারে যদি কি না যে কোনো কালারই থাক, এটা একেবারে কি হবে, একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? এটা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটাকে আমাদের বড় ছোট করার জন্য ওই যে যেটা আমাদের থার্ড ব্র্যাকেট, এইভাবে আমরা বড় ছোট করতে পারি। দাদা বুঝতে পারলেন? তো জাস্ট আপনি এইভাবে কইরা এটাকে ইরেজ করতে পারেন। তো আমরা তো মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ তার এইভাবে করি না, আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসে ওই সব ক্লাসগুলোতে দেখছি, আগের ক্লাসগুলোতে। তো যাই হোক, এখন ম্যাজিক ইরেজ টুল এখানে যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক ইরেজ হয়ে যাব। যেটি সিমিলার কালার সেগুলা কি অটোমেটিক ইরেজ হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে যাই, এখন যদি দেখি এই যে ম্যাজিক ইরেজ টুল দ্বারা জাস্ট এটা ক্লিক করলাম, দেখেন এটা রিমুভ হয়ে যায়, হয় না? কিন্তু আমাদের এই যে মানুষটার যেই টি শার্ট আছে এইটাও কি রিমুভ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের এইটা দ্বারা কখন এইভাবে আমরা ইরেজ করতে পারবো, যখন আমাদের এই কালারটা লাইক পিছনের যেই কালারটা এটা আমার যদি সবুজ কালার হয় তখন আমরা এটাকে ইরেজ করতে পারি। মানে এটা দ্বারা ইরেজ করাটা প্রফেশনালি না, প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো আমি দেখাইছি। তারপর যদি আমরা আরেকটু খেয়াল করি, এইখানে এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা চাইলে এখানে ইলাস্ট্রেটরের মধ্যে ব্রাশ টুল দেখছি না, ঠিক সিমিলারভাবে আমরা এখানে ব্রাশ দ্বারা লেখালেখি করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই ব্রাশ টুলের মধ্যে আমি যদি এইখানে যদি যাই, এইখানে লেখা আছে যে সাইজ, আমার সাইজটা কত হবে, আমাদের যেই হার্ডনেস, মানে আমাদের যেই ব্রাশটা দ্বারা আমি যেই করি, দেখেন ব্রাশটা কিন্তু কি হয়, এটা কিন্তু একবারে হার্ডি ব্রাশ না। হার্ডি ব্রাশ আমি যদি একটু দেখাই, হার্ডনেসটা যদি একটু বাড়ায় দিই, দেখেন এইটা হইলো হার্ডি ব্রাশ। এটা কেমন একটু সাইড দিয়ে ব্লার টাইপের না এই পাশেরটা, আর এটা কি একবারে ব্লার ছাড়া হার্ডি, তাই না? তো এই যে হার্ডনেসটা মূলত এটাকেই বোঝায়। যদি ব্লার থাকে তাহলে হইলো ওইটা হার্ডনেস কম, আর যদি হয় এই ব্লার বেশি থাকে, যেমন এই যে এই ব্রাশটা দিয়ে যদি আমি কাজ করি, দেখেন একবারে কিরকম, মানে মনে হইতেছে যে হার্ডনেসটা একেবারেই কম, তাই না? তো এইভাবে করে আমরা করতে পারি, ঠিক আছে? তো তারপর আমরা চাইলে আবার ক্লোন স্ট্যাম্প টুলে চলে গেছে ব্রাশ টুল থেকে। হ্যাঁ, ব্রাশ টুলে থাকা অবস্থায় এইভাবে করতে হবে। বুঝতে পারলাম? দেখছেন ব্রাশ টুল দ্বারা আমরা একটার উপরে আরেকটা করে দিতে পারি। লাইক কোনো এক জায়গায় আমাদের এখানে একটু আছে, এইখানে লাইক যদি ধরি যে আমাদের কোনো এক জায়গায় কোনো একটা কিছু লিখতে হবে, তখন আমরা ব্রাশ টুল দ্বারা লিখতে পারবো, অথবা আমরা চাইলে টেক্সট টাইপ টুল দ্বারাও লিখতে পারবো। মানে ব্রাশ টুল দ্বারা কীভাবে করব, যখন কিনা আমাদের এইখানে এই জিনিসটা থাকবে, মানে হাতে ড্র করা সিগনেচার দেওয়ার ক্ষেত্রে আমরা ব্রাশ টুলও ইউজ করতে পারি, অথবা এখানে পেন্সিল টুল আছে, আমরা পেন্সিল টুলও ব্যবহার করতে পারি। অনেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে পারে তার জন্য অতটা বোঝানোর তেমন কিছু নাই, সিমিলার টুল। বুঝতে পারছি? ওটা ইলাস্ট্রেটর সফটওয়্যার, এটা হইলো কি আমাদের এই সফটওয়্যার। এইখান থেকে আমরা এটার সাইজটা কি বড় ছোট করতে পারি, বড় করলে এরকম, আর ছোট করলে তো এই যে ছোটোগুলো তো ছোটো ছোটো দেখাই যাচ্ছে। তো এইভাবে পেন্সিল টুল এইভাবে গেল, অ্যান্ড দেন কালার রিপ্লেসমেন্ট টুল। তো এই কালার রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে আমরা কালারকে রিপ্লেস করতে পারি। যদি আমি এখানে আইডোপার দিয়ে এইখানে ক্লিক করি, অ্যান্ড দেন এইখানে দেখি কি হয়।
যেমন অনেক সময় আমরা বলি যে টি শার্টটার কালার সেদিন দাদা চেঞ্জ করতে চাইছিল, তো এইভাবে করে আমরা টি শার্টটার কালার কি চেঞ্জ করতে পারি। এইখান থেকে কালার কোনটা নিতে পারি, এই যে কালার, এই যে এইখানে ডাবল ক্লিক করলে এইখানে শো করবে। আমি যদি রেড কালার দিই সম্ভবত এটা রেডই হবে। এই যে লাল লাল টাইপের হইতেছে, তাই না? যেখানে আমাদের সাদা সাদা ওইখানে একটু অন্যরকম আসবে, বাট যেখানে কালো অবজেক্ট সেইখানে আমাদের রেডের মতো আসবে। যেমন চুলগুলো একটু কালো টাইপের, তো চুলগুলো লাল লাল হয়। বা ত্বকের ক্ষেত্রে মানে যেই আমার চামড়ার ক্ষেত্রে এইখানে আবার একটু অন্যরকম হয়। মানে এইটা মূলত হয়েছে কি ওই ওভারলে টাইপের স্টাইল। তো এইটা মূলত আমরা তেমনভাবে ইউজ করব না, আমাদের এগুলো লাগবে না। আমি জাস্ট খালি টুলের ব্যবহারটা হালকা একটু দেখাই দিলাম। দেন এর পরেরটাও হয়েছে মিক্সার ব্রাশ টুল। তারপরেরটা হয়েছে মিক্সার ব্রাশ টুল, এইটাও হইলো সিমিলারভাবে আমরা চাইলে এইখান থেকে ক্লিক করে দেন এইখানে ই করতে পারি। যেমন ওই যে আগে আমরা এইখানে ক্লোন স্টাম্প টুলটা শিখছি না, অ্যান্ড দেন এই যে স্পট হেলিং টুল, ওইটার মতো এটা কাজ করে, বুঝতে পারলাম? এই এটার মানে হয়েছে কি মিক্সার করে ফেলা। যেমন ওই অনেক সময় কফি আর এই দুধ একসাথে মিক্স করে কালার একটা অন্য কালার বানায় ফেলে না, তো এইটা দ্বারা মূলত ওইভাবে মিক্সচার করা যায়, বুঝতে পারলাম? মানে এইখানে আমি যদি ক্লোন মিক্সারে যদি ধরেন আমি এই যে এইখানে ক্লিক দিলাম, এর পাশে যদি আমি করি তাহলে কি হবে, ওই যতটুকু স্পেসে আমি এটা মানে প্রথমে ক্লিক দিয়া যতটুকু স্পেসে আমি পরেরটা ক্লিক দিছি ওই অতটুকু স্পেস সব জায়গায় নিয়ে সে করবে কি জিনিসটাকে মিক্সার করে ফেলবে। লাইক যখন কিনা আমাদের এই যে কালারটাকে একটুখানি গ্রেডিয়েন্ট আছে এটাকে আমরা একটু মিক্সার করতে চাই। যেমন আমি কিভাবে মিক্সারটা বুঝাই, উদাহরণ দেই। কিছু কিছু টি শার্ট বা এই যে আপনাদের যে হোলি খেলে, যে হোলি খেললে রংটা ঢিল মারলে কেমন একটা মিক্সার টাইপের রং হয় না, যেমন রং ধুনু টাইপের হয় না, অনেকগুলা কালার একসাথে মিক্স, বা এই যে গ্রেডিয়েন্ট কালারটা দেখতে পারেন এই টাইপের কিছু কালার হয় যখন কিনা কয়েকটা রং একসাথে মিক্সার করা হয়। তো এটা মূলত ওই রকম কাজ করে। তা আমাদের এটাও তেমনভাবে দরকার পড়ে না, হিস্টোরি ব্রাশ টুল দরকার নাই। আর গ্রেডিয়েন্ট টুল, আমরা ইলাস্ট্রেটরের মধ্যে তো গ্রেডিয়েন্ট টুলটা বুঝতে পারছি না। তো আমি যদি এইখানে আইসা আমি একটা রেক্টেঙ্গেল নেই, অ্যান্ড দেন এইটাকে যদি আমি এইখান থেকে গ্রেডিয়েন্ট কালারে যাই, যাওয়ার পর আমি যদি এইখানে যদি দেখি গ্রেডিয়েন্ট এটা দেওয়া যায় কিনা। আচ্ছা, গ্রেডিয়েন্টটা ওইখান থেকে নেই না, তো আমরা যদি এইখান থেকে গ্রেডিয়েন্টটা দেই তখন দেখেন এই যে গ্রেডিয়েন্টটা এখানে চলে আসছে। এইখান থেকে আমি গ্রেডিয়েন্টটা দিতে পারি, তো এইখান থেকে দিলে কাজ করার কথা, কিন্তু যদি আমি মানে এইটা দ্বারা পুরোটার মধ্যেই গ্রেডিয়েন্ট চলে আসবে। যেই অবজেক্টটাকে ধরবো ওই অবজেক্টটাতে, এইটাকে সম্ভবত রেক্টেঙ্গেল আছে দেখা এই কারণে নিতেছে না, অথবা রেক্টেঙ্গেলের উপরে যে যদি আমি কন্ট্রোল টি দ্বারা ধরি অ্যান্ড দেন গ্রেডিয়েন্টটা ধরি, না এটা হচ্ছে না, সম্ভবত এটাকে রাস্টারলাইজ লেয়ার করার পরও না। আচ্ছা, এইখান থেকে গ্রেডিয়েন্ট এটা স্কিপ থাক। তারপরেরটা আমরা দেখি ব্লার টুল, এইটার মধ্যেও আছে প্লে ব্রাশ বাকেট টুল। ব্লার টুলটা যদি দেখি, এই যে আমাদের এই ছবিটার লাইক আমি যেই এই এই যে ওনার যেই এইখানটা কানটা আমি একটু ব্লার করতে চাই, তো এভাবে কইরা আমরা কি ব্লারটা করতে পারি। তো এই ব্লারনেসটা কতটুকু হবে বা কি এটা আমরা এইখান থেকে কি বাড়াইতে কমাইতে পারি। এটা হয়তো আমরা খালি চোখে দেখতে পারতেছি না, এটা সাদা দেখে এই কারণে বুঝতে পারতেছি না। এই যে দেখেন আমি যদি চোখটা ব্লার করি বোঝা যায় কি ঘোলা হয়ে গেছে না চোখটা, এইটা কি ব্লার মানে আমি ঘোলা করে ফেলতে পারলাম। ওইখানে কানের এইখানে ভালোভাবে বোঝা যায় নাই। তো এই যে শার্প টুল, তো এই শার্প টুলটা মূলত যারা কিনা ইমেজ এডিটিং করে তাদের জন্য এই শার্প টুলটা দরকার হবে। যেমন অনেক সময় ইমেজের শার্পনেসটা, মানে শার্পনেস বলতে কি একটা জিনিস হয় মানে একেবারে হয়তো আমি
যেমন এই যে দেখেন এটা শার্পনেস দিলে কি হয়, যেমন এই যে চোখের এইটা একেবারে মানে ফুইটা ওঠে, বা এগুলো একটু ফুইটা ওঠে শার্পনেসটা। তো এখান থেকে আমরা এই যে এই চাপ দিয়া মানে সাত ব্র্যাকেট এটা বড় ছোট করতে পারি। এন্ড দেন শার্পনেসের এইখানে আছে কি, এটা দ্বারা কি আমরা চোখটাই চলে গেল না। তো এইভাবে কইরা আমরা শার্পনেস অ্যান্ড ব্লার অ্যান্ড এগুলো তো অন্যভাবে লাগে না। বার্ন টুল দেওয়া এই যে ব্ল্যাক কিস করে, মানে হ্যাঁ আরো ডিপ করে দেয়। তো এইগুলো মূলত আমরা এইখান থেকে কালারটা আমরা এইখান থেকে দিব না, তো এগুলা মূলত কালারের জন্য না। আর এটা হয়েছে কি সাদা কালা করে ফেলে, আর এটার মাধ্যমে আমরা চাইলে একটু হাইলাইট বাড়াইতে পারি। আচ্ছা, আর এখানে আছে আমাদের পেন টুল। আমরা তো ইলাস্ট্রেটরের পেন টুল দেখছি তাই না, ওই পেন টুল আর এই পেন টুল সিমিলার। আমি জাস্ট খালি এইভাবে ক্লিক কইরা আমি যদি এইভাবে সিলেক্ট করি, লাইক একেবারে শেষ মাথায় আবার পেনের এইখানে আনলে, তো আমাদের এটা কি হলো, হ্যাঁ যেমন আমি কন্ট্রোল চাপ দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম, এটা কি সিলেক্ট হয়ে গেল তাই না। এখন আমি চাইলে এটুকার কালার একটা দিতে পারি, যেমন আমি চাইলে এতটুকু জিনিস আমি কি করতে পারি, কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট করতে পারি। যেমন এই যে ডুপ্লিকেট এতটুকু শুধু আছে তাই না। তো এইটা মূলত কীভাবে করলাম একটু খেয়াল করছেন কি, আমি কিন্তু এইখানে থাইকে এই ক্লিক দিই না, আমি পাথে চলে গেছি। যখন আমরা পেন টুল দ্বারা কোনো কিছু করব, ধরেন আমি পেন টুল দ্বারা আমি এতটুকা মানে অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, এই যে পাথ আছে না, এই পাথে যাইতে হবে। আমি তো নর্মালি লেয়ারে থাকি, এই লেয়ারের এইখানে চ্যানেল পাথ আছে, পাথে আইসা এই যে ওয়ার্ক পাথের পাশে যেই একটা বক্স, এই বক্সের মধ্যে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করতে হবে, তখনই এইটা কি সিলেকশন মোডে চলে যাবো, মানে এটা সিলেক্ট হয়ে যাব। তখন আমি যেই লেয়ারে ক্লিক দিব, সেই লেয়ার উপরে ক্লিক কন্ট্রোল জে দিলে সেটা ডুপ্লিকেট হবে, আমি যেইটা চাই সেটাই করতে পারবো তখন, বুঝতে পারলাম। এই সিলেকশনের মাধ্যমে আমরা কি কালারও দিতে পারবো। যেমন আমি যদি এটা সিলেক্ট করি অ্যান্ড দেন এইখানে সলিড কালার যদি দিয়া দেই, সলিড কালার আইসা বললো, আসলো কি। তো এইভাবে মূলত আমরা কালারও দিতে পারবো, ঠিক আছে। তো এইখানে আমাদের পেন টুল এই যে কার্ভেচার পেন টুল, এগুলা আমি মনে করি না যে এক একটা দেখানো দরকার আছে। এগুলো মূলত ইলাস্ট্রেটরে যেভাবে করছি ঠিক ওইভাবেই এভাবে করব। তো এই ক্ষেত্রে হয় কি, আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর মানে আজকের ক্লাসের পরে এইটা পেন টুলটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যেখানে আপনারা জটিলতা সম্মুখীন হবেন ওইখানে আমাকে বলবেন, আমি এটা সলিউশন দিয়ে দিব। অ্যান্ড আর যদি আমরা একটু দেখি, এখানে আজকে আমি চাইতেছি সবগুলো টুল কভার করে ফেলতে। এই টাইপোগ্রাফির যেই মানে টাইপ টুলের যেই বা টাইপ টুলের দেখি একটু লোড হইতাছে, মানে ফটোশপের ক্ষেত্রে যখন আমি টাইপ টুলে যাই আমার কম্পিউটারটা একটু লোড নেয়, একটু অপেক্ষা করি, এটা চলে আসবে। এই যে চলে আসছে হরিজন্টাল টাইপ টুল। এই যে এখানে কি আমি লিখতে পারি KIL শাকিল, এই যে শাকিল লেখাটা লিখছি, এই যে চলে আসছে তাই না। এই যে আমার ওইটা ইয়ের বাইরে চলে গেছে, এই কারণে। আর্টবোর্ডের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা আর্টবোর্ডের বাইরেও কিছু ড্র করতে পারতাম, বাট ফটোশপের ক্ষেত্রে যদি আমি আর্টবোর্ডের বাইরে যাই ওইটা কি আর দেখা যাবে না, বুঝতে পারছি। ওইটা আর্টবোর্ডের বাইরে রাখাই যাবে না, আমাদের এটা কি আর্টবোর্ডের ভিতরে থাকতে হবে। তো আমাদের এটা কি হয়ে গেছে তাই না। তো এইখান থেকে চাইলে আমি এটার কালার চেঞ্জ করতে পারি। এই যে কালারের অপশনটা, এখানে ডাবল ক্লিক কইরা আমি যদি এইখান থেকে দেই, এটার কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা চাইলে এটা তো এই টেক্সট আকারে আছে, তো চাইলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলতে পারি। এইটাকে স্মার্ট অবজেক্ট করলে কন্ট্রোল এইখান থেকে যদি ধরি, হ্যাঁ এটা দেখেন কন্ট্রোল চাপ দিয়ে যখন আমি এটার মিডলে ক্লিক করি তখন এটা চারিপাশটা কি সিলেকশন হয়ে গেছে, অনেকটা কি ইসের মতো, আমাদের কোন একটা অবজেক্টের মতো। কারণ আমি এটাকে কি করলাম, এটাকে আমি রাইট ক্লিক কইরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, মানে এটা ছিল একটা টাইপোগ্রাফির একটা
মানে টাইপ টুলের একটা টেক্সট ছিল। তো টেক্সট বলতে কি আমার একটা ফন্ট ছিল, আমি যদি এখানে ডাবল ক্লিক করতাম তখন আমি কি এটা চাইলে চেঞ্জ করতে পারতাম, মানে এইটা বড় হাতের এই ছোট হাতের বানাইতে পারলাম, তাই না? তো এখন আমরা যদি এইখান থেকে কালার চেঞ্জ করতে চাই, কালার তো চেঞ্জ করতে পারলামই। তো আমার যদি এরকম মনে হয় যে না আমার এই যে এটাকে এক্সপান্ড করে ফেলতে হবে, তো ওই ক্ষেত্রে আমি এটাকে কি করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্টও করে ফেলতে পারি, অথবা রাস্টারাইজ টাইপ দিলেও হয়ে যাবে। যদি এই রাস্টারাইজ টাইপ এটা একটু স্লো করে, তো আমরা চাইলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলতে পারি। আমি যদি কন্ট্রোল চাপ দেয় এবার এখানে ক্লিক করি, দেখেন এটা এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মতোই কাজ করতেছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এখানে একটা এটা ছোট একটা বক্সের মতো থাকে, আর যদি আমি রাস্টারাইজ টাইপ করি তাহলে আর বক্সটা থাকবে না, ঠিক আছে? তো এইভাবেই মূলত আমরা এটা করতে পারি। তারপর যদি চাই যে আমাদের এটা কি করতে হবে, এইভাবে কইরা ওই যে ইফেক্টগুলো দেখছি না আমরা এই ইলাস্ট্রেটরের ভিতর, সেমভাবে আমরা এইখান থেকে কি করতে পারতেছি। আর যতগুলো আসলে ইলাস্ট্রেটর ওগুলো সবই এখানে আছে মোটামুটি। তো আমরা ধরেন এই কোনটা করব, কোথায় গেল, এই যে এইটা, হ্যাঁ এই যে এইখান থেকে আমরা তো কমাইতে পারি, তো এগুলো তো বুঝি, তাই না? ইলাস্ট্রেটর তো আমরা দেখছি, তো এইভাবে করে আমরা করতে পারি। ওকে, তো এইটা আমি কোথা থেকে পাইলাম? এখানে রাইট ক্লিক করার পর এই যে ওয়ার্প টেক্সট নামের অপশন এইখান থেকে আমি পাইছি। আর এইখানে টাইপের এইখানে কি পাওয়া যাবে এটা? আমি মূলত ধরেন এই যে এইটা করি নাই, মূলত এই ফটোশপ দ্বারা এই সব ডিজাইনগুলো করি না, কারণ আমরা ফটোশপ দ্বারা কোনো ডিজাইন দেখবো না। আমি জাস্ট খালি শেখানোর জন্য, যেহেতু ইব্রাহিমের দরকার হইতে পারে মাঝে মধ্যে হঠাৎ, তেমন ইব্রাহিমরেও টোটালি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করা শিখাবো। জাস্ট খালি ছবিগুলা ফটোগুলা এডিট করা, হালকা পাতলা এডিট করা, ওইটা আমরা ফটোশপ দ্বারা শিখবো। তাছাড়া বাকি সব আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে, ঠিক আছে? তো এই যে যেটা আমি এখানে রাইট ক্লিক করে ওয়ার্প টেক্সট পাইলাম, এটা আমাদের টাইপ টুলের মধ্যেও আছে। টাইপ টুলের ভিতরে এই যে ওয়ার্প টেক্সট লেখাটা এইখানে গেলেই এই যে এইখান থেকে আমাদের ওই অপশনগুলো চলে আসছে, ঠিক আছে? তো আমরা এখানে রাইট ক্লিক করে আনতে পারি, অথবা এইখানে টাইপে যাওয়ার পর এই যে ওয়ার্প টেক্সটে গেলেও এখানে পাওয়া যায়, ঠিক আছে? তারপরে এই যে এইটা তো আমাদের একটা মানে এটা তো একটা টাইপ টুল, বা সরি এটা তো একটা টাইপোগ্রাফি বা একটা ফন্ট আকারে আছে। তো আমরা চাইলে কনভার্ট টু শেপেও বানাই ফেলতে পারি এটাকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মতো, মানে কনভার্ট টু শেপ বানাই ফেলতে পারলাম। শেপ বানানোর পরে মানে এটা এরকম করে আমরা সিলেকশন করা যায়, কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট। মানে আসলে শেপ বানিয়ে ফেললে এটা সুবিধাটা কি, লাইক আমি কখনো আমার একটা ক্লায়েন্টের কাজে আমি কি করছি, এটা এখানে আমার নাম লিখতে হয়েছে বা কোনো একটা কিছু লিখতে হয়েছে, আমি ওইটাকে যদি শেপ না বানাই ডাইরেক্ট ফন্ট তাকে দিয়ে দেই, ফন্ট আকারেই তোকে দেই, তখন তার কম্পিউটারে যদি ওই ফন্টটা যদি না থাকে তখন এটা ইরর শো করবে, এটা আসবে না। তখন ওইটা আসবে মানে বাই ডিফল্টভাবে ওই যে মাই প্রিওডি এই টাইপের ফন্টগুলো আছে না, এরকম নর্মাল ফন্টটা এসে পড়বে, তখন আমাদের কি ডিজাইনটা সুন্দর হবে না। এই জন্য আমাদের ডিজাইনের ক্ষেত্রে কি করতে হয়, ডিজাইনের ক্ষেত্রে মূলত আমাদের ফন্টগুলোকে ভেঙে তারপরে বাইরকে ডেলিভারি দিতে হয়। এগুলো আমরা পরবর্তীতে শিখবো, যখন কিনা আমরা রিয়েল ডিজাইন শিখবো, রিয়েল লাইফ ডিজাইন ক্লাসগুলোতে যাব, তখন আমরা যখন ফাইল সেভের ক্লাসে যাব তখন কিনা আমরা এটা শিখতে পারবো, ঠিক আছে? তো আমাদের এখানে টাইপও গেল, টাইপের মধ্যে ভার্টিক্যাল এগুলো হরিজন্টাল এগুলো তো আমরা সব জানি কিভাবে করতে হয়, ইলাস্ট্রেটর যেহেতু দেখছি সব সিমিলার, জাস্ট খালি ওইটা ইলাস্ট্রেটর সফটওয়্যার, এটা ফটোশপ সফটওয়্যার, হালকা পাতলা একটু অপশন এদিক সেদিক হইতে পারে। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে মূলত আমরা এই যে এইখান থেকে স্ট্রোক আর ফিল কালারই করতাম, বাট এইখানে এটা স্ট্রোক অ্যান্ড ফিল কাজ করে না। আমরা মূলত এইখান থেকে এইখানে যে প্রপার্টিস প্যানেল এইখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেমন আমরা এই যে এই অবজেক্টটার ক্ষেত্রে এখন এইখানে শো এটা মানে এইখানে যে অপশনটা আছে না, এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা যদি টিক দেওয়া থাকে তাহলে আমি সিলেক্ট করলে এটা দেখাইবে যে এটা সিলেকশন আকারে এরকম চারকানি বা ছয়কানিতে এরকম বক্স থাকবে, বুঝতে পারছি? আর যদি কন্ট্রোল টি দেই তখন এটা আরও সুন্দরভাবে সিলেকশন মোডে চলে যাইব। এইভাবে করে আমাদের মূলত সিলেক্ট করতে, এইখান থেকে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি। আচ্ছা এটা এইখান থেকে আমরা চাইলে কালার এইখান থেকে দিতে পারি, ওইখানে নিচ্ছে না ডাবল ক্লিকে। তো এবার আমরা কালারও চেঞ্জ করে ফেলতে পারি। অ্যান্ড দেন যদি স্টক লাগে, লাইক স্টক কালার, স্টকটা একটু বাড়ায় যদি দেই এইখান থেকে, এই যে স্টক কালারেরও স্টকটা আমরা এইখান থেকে বাড়াইতে পারি, ঠিক আছে? মানে আমরা প্রপার্টিস থেকে কালারগুলো চেঞ্জ করব। এইখানে যদি আমরা মনে করি যে এটা স্টক, এটা চেঞ্জ করলে বোধহয় হবে, তা না, এটা চেঞ্জ করলে হবে না, এটা মূলত স্টকের কাজ না। এইটার কিসের কাজ এটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত
এই পর্যন্তই থাক। আর এই যে রেক্টেঙ্গেল ড্র করা, এটা তো আমি দেখাইলামই। আমি রেক্টেঙ্গেল ড্র করা দেখাইলাম, এর মানে কি আপনারা ইলিপস, লাইন, পলিগন, রাউন্ডেড রেক্টেঙ্গেল এগুলো সবই আপনারা ড্র করতে পারবেন, তাই না? যেহেতু একটা দেখাইছি এই ক্ষেত্রে সবগুলাই পারবেন। ঠিক আছে দাদা? তারপর এই যে এইখানে যদি দাদা যদি বলেন যে স্যার আমাদের এইখানে শাকিল লেখাটা উপরে আছে, এই শেপটা কেন নিচে গেল? আমাদের ইলাস্ট্রেটরে তো আমরা শেপ ড্র করলেই তো উপরে চলে আসতো, কেন আসে নাই? কারণ এই শাকিল লেখাটা এই যে এইখানে যেটা মূলত আমাদের কি বলে এই লেয়ার প্যানেলের মধ্যে শাকিলটা সবার উপরে আছে, এই কারণে শাকিলটা সবার উপরে। যদি আমার শাকিলটাকে নামায়া দেই তখন আবার শাকিলটা নিচে চলে যাবে। ঠিক আছে? এই লেয়ার প্যানেলের কন্ট্রোল ইলাস্ট্রেটরের ক্ষেত্রে তো আমরা দেখছি, তো ফটোশপের ক্ষেত্রে লেয়ারটাই মূলত মেইন। লেয়ার দ্বারাই ফটোশপের কাজগুলো আমরা করব। লেয়ারটা যদি নিচে থাকে তো নিচে, উপরে থাকলে তো উপরে। বুঝতে পারলাম? এই লেয়ার থেকে আমরা উপরে নিচে নিতে পারি। দেখেন, বুঝতে পারলাম দাদা? তারপরে এই যে পাথ সিলেকশন টুলের মাধ্যমে আমরা কি পাথটাকে সিলেক্ট করতে পারি। যেমন আমাদের যেই লেয়ারটাকে ধরেন আমি পাথ সিলেকশন টুলে যদি যাওয়ার পর যেই লেয়ারের উপরে ক্লিক দিব সেই লেয়ারটাই আমাদের সিলেকশন হবে। দেখেন আমি এই যে এইখানে ক্লিক দিই, এটার উপরে এই মানে এই লেয়ারে ক্লিক দিছি, এই লেয়ারটা শাকিলে ক্লিক দিলে দেখবেন ভালোভাবে বুঝতে পারবেন এই যে সিলেকশন হয়েছে না, মানে পাথ সিলেকশন। এটা মূলত ওই যে সিলেক্ট হবে লেয়ারটা। তো এই সিলেক্ট হওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এটা এইখানে কি সিলেক্ট হয়েছে। তো আমি যদি পাথে চইলা যাই, এইখান থেকে যে শাকিল শেপ পাথ, এইখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, এটা চারিপাশটা কি এরকম সিলেকশন হয়ে যাব। পাথ সিলেকশন একটা আর সিলেকশন একটা আলাদা, কিন্তু বুঝতে পারলাম তো এইটাই। তো পাথ সিলেকশনটা আমাদের কখন লাগে? যখন কিনা আমরা যখন কিনা একটা ওই যে কি বলে পেন টুলের মাধ্যমে আমরা যখন একটা অবজেক্টকে ড্র করি, তখন আমাদের এই পাথ সিলেকশন টুল দ্বারা করলে আমাদের বেটার হয়। বুঝতে পারছি? পাথ সিলেকশন টুল দ্বারা যদি না করি তখন আমরা ওইটাকে সিলেকশন করতে পারবো না। কারণ সিলেকশন করতে না পারলে তো আমরা ওইটাকে এই মানে ওইটা দ্বারা তো আমরা মাস্কিং করতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না। যেমন আমরা যদি একটু বলি একটা জিনিস, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একেবারে ব্যাকে চলে যাই, দেখি কত দূর যাওয়া যায়। অথবা এটা কাইটা দিয়ে নতুন করে এটাকে ওপেন করি। তো আমরা যদি এইটাকে একটু দেখি, এইখানে যে আমাদের মানুষটা আছে, তো আগে মূলত, এখন তো আমাদের এটা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমি যদি লকটাকে ছুটিয়ে দিই, যে সিলেক্ট সাবজেক্টটা দিলে এটা অটোমেটিক কি সাবজেক্টটা একটু লোড হয়ে সাবজেক্টটা সিলেকশন হয়ে যায়। দেন আমি কি এটাকে কি মাস্কিং কইরাও হইতে পারে, অথবা মাস্কিং ছাড়াও আমি কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি, তাই না? তো আগে মূলত এইভাবে এই অটো অপশনটা ছিল না। তখন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হইতো? তখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য মূলত যারা ডিজাইনার ছিল তারা সবাই এই পেন টুল তো ব্যবহার করা শিখছেন। পেন টুল শিখছেন না? এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে এই পেন টুল দ্বারা মূলত তারা কি এভাবে জুম করে করে কাজ করে। আমার কম্পিউটারের মধ্যে একটু সমস্যা আছে, মানে আমি এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ভালোভাবে চালাইতে পারি না, এটা আর কি ল্যাগ করে, সোলো হয়ে থাকে। তো এই কারণে আমি মূলত তেমনভাবে ফটোশপের এটা দ্বারা কাজও করি না, দরকার হইলে মাঝে মধ্যে কাজ করি। তো এই ক্ষেত্রে এইভাবে করি পেন টুলের মাধ্যমে, ধরেন এইখানে এই যে পেন টুলের মাধ্যমে, পেন টুল তো ইউজ করতে পারেন তাই না? শাকিল পেন টুল ইউজ করতে পারো? এইভাবে কইরা আপনার যেটুকু দরকার, আপনি যত স্মল নিবেন তত আপনার এটা কি নিখুঁত হওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারলাম? তো এভাবে আপনি নিখুঁতভাবে এইভাবে আপনি পুরোটা নিবেন নিখুঁতভাবে। তো নেওয়ার পরে এইভাবে মূলত এইগুলা করে যারা ডিজাইনার, তারা মূলত এইভাবে। তো আপনার ওই যে ইলাস্ট্রেটরে যেই রকম ছিল না, ঠিক সিমিলার হবে। আপনি যদি একটা সিলেক্ট থাকা অবস্থা এরকম করেন, তাহলে এরকম বাঁকা হবে। বুঝতে পারলেন? এরকম বাঁকা হবে। এটা তো পারেনি দাদা, পারেন না পেন টুল ইউজ করতে? তো এইভাবে কইরা আপনি পুরো বডিটাকে, পুরো যেই বডিটা আছে মানুষটার, আমি মূলত এই অর্ধেক কি সিলেক্ট করি, মানুষটার যে পুরো বডিটা আছে এটাকে আপনি আস্তে আস্তে সিলেক্ট করে আনবেন। সিলেক্ট করে আনার পর আপনি কি করতে পারেন, এই যে পাথের মধ্যে যাবেন, এই পাথের মধ্যে যাওয়ার পর এইখানে কন্ট্রোল চাপ দিয়া এই পাথের বক্সে ক্লিক কইরা দেন এটা সিলেকশন চলে আসবো। তারপর আবার ফিরে লেয়ারের দিকে আসবেন, লেয়ারে আইসা আপনি এইখান থেকে এইখানে এই লেয়ারটাকে সিলেক্ট কইরা দেন মাস্কিংয়ে ক্লিক দিলে এটা মাস্ক হয়ে গেল, তাই না? অথবা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন, অথবা কন্ট্রোল জে দ্বারা প্রেস কইরা আপনি কি এটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আর পিছনেরটাকে মানে পিছনের যে চোখটা আছে আইটা এটাকে অফ করে দিলেন। ঠিক আছে? এইভাবে কইরাও কি ব্যাকগ্রাউন্ডটা আমরা কি রিমুভ করতে পারি না দাদা? এভাবে আমরা অবজেক্ট সিলেকশনও করতে পারি। বুঝতে পারলাম? আমি যেইভাবে করে টি শার্টটা ধরছি, মানুষটা সব মাথাটা ধরছি, ঠিক ওইভাবে করে আপনি কি টি শার্টটাও ধরতে পারেন পেন টুলের মাধ্যমে। তো আমরা পেন টুলের মাধ্যমে না ধরা যদি দেখি টি শার্টটা এইখান থেকে এই ম্যাজিক না আরেকটা আছে,
এই যে ম্যাজিক ওয়ান টুল দ্বারা যদি আমি একটু ধরি, যেমন আমি ম্যাজিক ওয়ান সরি আমি শিফট চাপ দিয়া ই করবো, তাহলে ধরা যাবে। যেমন এই যে ম্যাজিক ওয়ান টুলটা ধরতে যাওয়ার পরে দেখি যে আমার এই টি শার্টের বাহিরে চলে যায়। তো না, আমার তো টি শার্টের কালারটা আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনি এইখান থেকে পেন টুল নিতে পারেন, পেন টুল নিয়ে দেন কাজটা সাইডে ফেলতে পারেন। তো আপনি যদি বলেন যে না দাদা আমার তো এখন পেন টুল নিয়ে পুরাটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাহলে আপনি একটা ট্রিক্স খাটাইতে পারেন এখানে। ট্রিক্স কোন ট্রিক্স? আপনি এই যে সিলেক্ট সাবজেক্ট থেকে এই সিলেক্ট সাবজেক্ট করলাম আমি, তাই না? সিলেক্ট সাবজেক্ট করার পর এটা তো সিলেক্ট সাবজেক্ট করলে এইভাবে আইসা পড়তেছে। তো এখন আপনি যদি এইখান থেকে কি বলে এই পেন টুলের মাধ্যমে যদি এইখানে একটা ক্লিক দেন এইভাবে কইরা নিজের মন মতো করে এইভাবে যতটুকু লাগে আপনি আরো ভালোভাবে নেবেন, তাই না? আপনি আরো ভালোভাবে নেবেন। নেওয়ার পর আমি এইভাবে কইরা এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, আমি যদি কন্ট্রোল আল্টা চাপ দিয়ে একসাথে ধরি, দেন যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কি মাইনাস হয়ে গেছে না? আমার যতটুকু সিলেকশন ছিল ওইটা কি রিমুভ হয়ে গেছে না সিলেকশনটা? আর যদি কন্ট্রোল চাপ দিতাম তাহলে কি হইতো, দেখেন কন্ট্রোল চাপ দিলে এইটা সহ সে সিলেকশন করে ফেলতো, তাই না? কন্ট্রোল জেড। আমি কি করব, কন্ট্রোল আর আল্টা একসাথে চাপ দিয়া, দেখেন কন্ট্রোল আর আল্টা চাপ দিলে কি হয়, আমি যদি একটু জুম করে দেখাই আপনারে। কন্ট্রোল আর আল্টা চাপ দিলে দেখেন এই যে এইটার উপরে যখন আমি এই যে সাদা অংশের উপরে মাউসটা নিব, কন্ট্রোলে চাপ দিলে এরকম একটা বক্স আসে, তাই না? আর যদি কন্ট্রোল আর আল্টা চাপ দিই, এই বক্সের মাঝখানে মাইনাস আসে। তো এর মানে কি, ওই যতটুকু জায়গা আমার কি আছে সিলেক্ট করা আছে, যতটুকু মানে অবজেক্ট আমার সিলেকশনে আছে, আমি যদি কন্ট্রোল আল্টা দিয়া যদি এইখানে যদি ক্লিক করি, পার্টটাকে আগে সিলেক্ট করে নেই। ওই যে আমি ইসে যাওয়ার জন্য, আচ্ছা এখন আবার হবে এই যে কন্ট্রোল আর আল্টা যদি মানে কন্ট্রোল আর আল্টা প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা কি মাইনাস হয়ে যাবে। আচ্ছা এটা হইতেছে না কেন? আমি জুম করার কারণে একটু সমস্যা হয়েছে, এখন হওয়ার কথা তো। হ্যাঁ, এই যে দেখেন এখন কন্ট্রোল আল্টা মাইনাস। আচ্ছা যাই হোক, এটা আমি আবার ফিরে মানে আমি যে স্ক্রিনটা জুম করে দেখাইছি তো এই কারণে অন্য বাটনে প্রেস করছি, এই কারণে আর কি এই কমান্ডটা থেকে ও বের হয়ে গেছে, বুঝতে পারলাম? তো যাই হোক, আমরা মূলত আবার একটু দেখাই দিই কন্ট্রোল ডি দ্বারা। তো আমরা প্রথমে ধরেন সিলেক্ট সাবজেক্ট করি, তো সাবজেক্টটা সিলেক্ট হওয়ার পর তো সাবজেক্টটা সিলেক্ট হইতেছে, এই সাবজেক্ট সিলেক্ট হয়েছে। তো এখন আমি যদি পেন টুল দ্বারা যদি এই যে যতটুকু অংশ আমার মূলত কি ধরেন আমি একটু বড় বড় কইরা নেই, যাতে কিনা আমার একটু তাড়াতাড়ি হয়। এভাবে আপনি সুন্দরভাবে নিবেন। নেওয়ার পরে এটা আর কোথাও টিপ দিবেন না, সরাসরি পাথে চলে যাবেন, কন্ট্রোল আল্টা দেন এখানে ক্লিক করলেই দেখেন। আচ্ছা এখন আবার হইতেছে না, বুঝলাম না। লেয়ারটা তো সিলেক্ট অবস্থাতেই আছে। আচ্ছা এটা ওয়ার্ক পাথ শো করতেছে, তো সম্ভবত এটা কি এটা কি মানে আমি কি একেবারে মিলিয়ে দিতে পারি নাই? মিলিয়ে দিতে না পারলে তো আবার এটা সিলেকশন আসার কথা না।
আচ্ছা সম্ভবত প্রথমবার তো দেখাইলাম হয়েছে, তো আপনি ভিডিওটা ওই অবধি দেখেন, কারণ ফটোশপ ইউজ করতেছি তো এই কারণে একটু বেশি খায় ফটোশপে আর কি, র্যামটা বেশি খায়, এই কারণে আমার আবার এই যে 30 মিনিট হয়ে গেছে, এই কারণে হয়তো সমস্যা করতেছে। তো এটা যদি আমি রিস্টার্ট করি বা কম্পিউটারটা ফটোশপটা অফ করে চালু করলে আবার এটা হবে। আপনারা যেভাবে আমি দেখাইলাম এটা তো ভিডিওর মধ্যে আছেই, তো এটা আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, যদি না হয় ওই ক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসে এটা আবার সেটা দেখাই দেবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আধা ঘন্টা হয়ে গেছে অলমোস্ট।